আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? সবাই খুব ভালো নাই, বুঝতে পেরেছি আমি। তার কারণ আপনারা কিভাবে ভালো থাকবেন? বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে না। তার কারণ আমাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। তাই আমরা সকলে ভালো নাই, ভালো থাকতেও পারি না। বক্তব্য কি রাখবো? নিজের বাড়ি, নিজের ঘর, এখানে কোন বক্তব্য রাখা যায়? যা রাখার বক্তব্য কাজী কামাল সব রেখে ফেলেছে, আমার জন্য কিছু রাখে নাই। তারপরেও এই মাটির মানুষ আমি। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি এখন চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। কিছু কথা আপনাদেরকে বলতেই হয়, এটা কথাবার্তা, এটা কিন্তু বড় বক্তৃতা না আর কি। আমি তার সাথে আলাপ আলোচনার জন্য লন্ডনে গিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, আপনি যেদিন বাংলাদেশে পাড়া দেবেন সেদিন রাস্তায় মানুষের দাঁড়াবার জায়গা থাকবে না। কাজী কামাল বলেছে যে একটা ইটের উপরে দাঁড়িয়েছিল। বিমানবন্দর থেকে 15 মিনিটে আসতে লাগে তার মঞ্চের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু তিনি 5 ঘন্টা লেগেছে তার সেখানে আসতে। তাহলে কি পরিমাণ মানুষ সেখানে ছিল? আর তিনি আসার পূর্বে চিন্তা করেছিলেন তিনি মাকে দেখবেন, জনগণের সাথে কিছু কথাবার্তা বলেই চলে যাবেন, এবার কেয়ার হসপিটালে মায়ের সাথে দুটো কথা বলবেন। কিন্তু সেটা কিন্তু হলো না। তিনি গেলেন, আসলেন, কোটি কোটি লোক তাকে সম্ভাষণ জানালেন, নিয়ে আসলেন, মায়ের কাছে গেলেন, কিন্তু কথা বলতে পারলেন না। এর চাইতে ব্যথা কিছু আছে? মায়ের কাছে গিয়ে যদি আপনি মা ডাক দিয়ে যদি কথা বলতে না পারেন, তাহলে পরে কতটা ব্যথা যার মায়ের কাছে গিয়ে কথা বলতে চেয়েছেন মৃত্যুর পূর্বে, তারাই একমাত্র বোঝেন। সে হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান আর গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। আজকে কিছু কথা আপনাদেরকে বলতেই হয়। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার নির্বাচনে তো কোনো জয়লাভ করতে পারে না। যখন নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, আপনাদের মনে আছে লুঙ্গি বৈঠা দিয়ে মানুষ মারা শুরু করে দিয়েছে। এমন ভাবে মেরেছে, এগুলো আপনারা তো ভালো কথা, পশু পাখি দেখলেও তারাও ঘৃণা করতেন। সেই অবস্থায় মিলিটারি ব্যবহার করে ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া শুরু করলেন। ম্যাডাম খালেদা জিয়া
বাড়িতে ছিলেন, যাতে বেরোতে না পারে বালুর ট্রেক দিয়ে রাস্তা বন্ধ করে দিলে। তার মেজ ছেলে, ছোট ছেলে বলেন আর মেজ ছেলে বলেন, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তাকে বিভিন্ন কায়দায় বিদেশে বসে মেরে ফেললেন। তাকে দেখতে যাবেন তাও পারমিশন দিচ্ছে না। তারপরে কোনোভাবে ছেলের লাশটা দেখলেন। ব্যথা কত! এরপরে তার বিরুদ্ধে একের পর এক 42টা মামলা দিলেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে উনি থাকলেন বালুর ট্রাক দিয়ে আটকানো, অথচ তাকে মামলা দিলেন কুমিল্লায়। তিনি ওখানে মার্ডার কেসের আসামি হলেন, তাকে আসামি করা হলো। তিনি থাকলেন অফিসের মধ্যে আটকানো, তার বিরুদ্ধে গাবতলীতে মার্ডার কেসের আসামি দেওয়া হলো। মার্ডার বোঝেন তো? হত্যা। তিনি নাকি হত্যা করেছেন আর কি। এগুলো কোনোটাই যখন কিছু করতে পারলেন না, তখন একটা মামলা দাঁড়া করালেন, এতিমখানার টাকা, এতিমের টাকা তিনি মেরেছেন। তো সেই মামলায় পুলিশেরও তো একটা বিবেক থাকে। তো যাই হোক, পুলিশ তদন্ত করে দেখলেন যে না, এটা চার্জশিট দেওয়া ঠিক হবে না, ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন। তারপরে শেখ হাসিনা দমলেন না, কারণ তাকে জেল দিতেই হবে, এবং তাকে যদি মেরে না ফেলা হয় তাহলে বলে উনি আর নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবেন না। সেই জন্য একজন লোক ঠিক করলেন, যাকে বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে যাকে বহিষ্কার করে দিলেন, চাকরি থেকে বাদ দিয়ে দিলেন, তার নাম হচ্ছে আব্দুল কাহার আকন। ওই মামলা পড়ে দেখলাম যে কিছু নাই ওটার মধ্যে। তাকে দিয়ে একটা চার্জশিট দেওয়ালেন, তারপরে একটা মাদ্রাসা কোর্ট বসালেন। এটাকে বলে, আমি বলতাম মাদ্রাসা কোর্ট। সেই কোর্টে যাওয়া বড় কঠিন ছিল সাধারণ মানুষের পক্ষে। আইনজীবীরাও যেতে পারমিশন লাগতো। সেই মামলায় আমি আপনাদের সন্তান হিসাবে এই দেশের ভালোবাসার জন্য এবং বেগম খালেদা জিয়াকে ওই মামলা থেকে মুক্ত করার জন্য দিনের পর দিন আইনি লড়াই করলাম। শেষ পর্যায়ে যখন জাজমেন্ট দিবেন, জাজমেন্ট বোঝেন তো, মানে রায় দেবেন আর কি, রায় দেবেন তার আগের রাতে আইনজীবী এবং সিনিয়র নেতাদের সাথে আলোচনা হলো। তাকে আমরা অনেক অনুরোধ করলাম, ম্যাডাম, এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার আদালতকে ব্যবহার করে সারা বাংলাদেশে মানুষের বিরুদ্ধে মামলা দিচ্ছে। কাজে আপনাকে কোনো অবস্থাতেই খালাস দেবে না, কিছু না থাকলেও। কাজে আপনাকে যদি জেল দেয় তাহলে পরে বাসার থেকে সেই ধরে নিয়ে যাক আপনাদেরকে। তিনি বললেন যে আমি আইন মানি, আমাকে যদি মেরে ফেলে তাও আমি কোর্টে যাব। এতটা দৃঢ় চেতা মানুষ ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি হেঁটে হেঁটে কোর্টে গেলেন, আদালত তাকে জেল দিলেন। তারপরে জেল দিয়ে নিয়ে গেলেন একটা অন্ধকার কূপের মধ্যে, যেখানে কোনো পশু পাখিও থাকতে পারে না, সাপ বিচ্ছুও থাকতে পারে না, সেরকম একটা জায়গায় তাকে রাখলেন। আমার সৌভাগ্য হয়েছিল, তার কারণ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, যে আমি যেহেতু বারের সভাপতি ছিলাম, আমি সরকারের কাছে পারমিশন চাইলে সরকার দিতে বাধ্য ছিল। আমি কয়েকবার গিয়েছি। একবার গেলাম, গিয়ে দেখলাম
যে ম্যাডাম এই বাম দিকের পা এবং হাত নাড়াতে পারছেন না। আমি খুব ভয়ে ভয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনার কি হয়েছে? আপনার তো বাম সাইড চলছে না। তিনি আমাকে বললেন, জয়নুল আবেদিন আমি বুঝতে পারছি না, ওরা আমাকে একটা ইঞ্জেকশন পুশ করে ডেইলি। তাই বললাম এই ইঞ্জেকশন তো সেই ইঞ্জেকশন না, এটা তো ওরা আপনাকে এখানে বসে মেরে ফেলবে। তো বললেন যে উপর থেকে নাকি ওদের আদেশ আছে আমার উপরে যে এটা নিতেই হবে, বাধ্য। তখন আমি আদালতের কাছে আসলাম, আদালতে আবেদন করলাম যে তাকে, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমাদের আইনজীবী আরো ছিলেন, আমরা একাত্মভাবে অনেক যুদ্ধ করলাম। তারপরে মোটামুটি ভাবে একটা পারমিশন নিলাম যে পিজি হসপিটালে চিকিৎসার জন্য। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বললাম না। তার কারণ ক্ষুধা, আপনাদের এখন ক্ষুধা লেগেছে সকলেরই, কাজেই যদি আমি বেশি বাড়াই তাহলে পরে আপনাদের খারাপ লাগবে আর কি। এখন ভোটের সময় তো, কিন্তু ভোট চাইতেও পারছি না নানান কারণে। ধানের শীষে ভোট চাইবো যে, তাও চাইতে পারছি না। সেই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো আপনারা শুনেন নাই, সেই কথাগুলো আপনাদেরকে শোনাবার সুযোগ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। তো সেটা হচ্ছে, এরপরে কোন রকম আমরা একটা পারমিশন পেলাম, পিজি হসপিটালে উনি গেলেন। যে মানুষটি হেঁটে হেঁটে জেলখানার মধ্যে গেলেন, কিন্তু পিজি হসপিটালে যখন উঠালেন, আপনারা চিন্তাও করতে পারবেন না, তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ম্যাডাম সবসময় হাসি খুশি ছিলেন, তাকে হুইল চেয়ারে করে নেওয়া হলো। আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম, এই সরকার বেগম খালেদা জিয়াকে এখানে বসেও মেরে ফেলতে পারে। যাই হোক, আমরা প্রধান বিচারপতির কাছ পর্যন্ত গেলাম, বেল পেলাম না। বললাম যে একটু বিদেশে চিকিৎসার জন্য একটু পারমিশন দেন, তাও দিল না, কোর্ট দিল না। আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে, আমি নর্মালি জাজদের রুমে খুব কম যাই, কিন্তু ম্যাডামকে এতই ভালোবাসতাম এবং এতই চিন্তা করেছি এই দেশের মানুষের কথা চিন্তা করে, আমি প্রধান বিচারপতির রুম পর্যন্ত গিয়েছিলাম। তিনি আমাকে বললেন আমাকে মাফ করতে হবে, তার কারণ আপনারা আইনমন্ত্রী সাহেবের কাছে যান। গেলাম আইনমন্ত্রীর কাছে, আইনমন্ত্রী বললেন আমার হাতে কোনো ক্ষমতা নাই, আপনারা প্রধানমন্ত্রীর কাছে যান। কি করব, যা বলে তাই শুনি। বিশ্বাস করেন, সব কিছু ছেড়ে মুছে আমি ওই প্রধানমন্ত্রীর মুখ দেখতে চেয়েছিলাম না, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য আমি তার বাড়িতে গিয়েছিলাম। বললাম যে বেগম খালেদা জিয়াকে অন্তত কিছুদিনের জন্য বিদেশে চিকিৎসার জন্য যেতে দেন। তিনি যে উক্তিটি করেছিল, এটা শুনলে আপনারা আঁতকে উঠবেন। তিনি বলেছিলেন উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, ওনার বাঁচার দরকার কি? এই কথা কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আর একজন নেত্রী সম্বন্ধে? অনেক কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, তারপরে ফিরে এসেছি, আল্লাহর রহমত। এরপরে করোনা শুরু হয়েছে, ওনার পরিবার থেকে একটা দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তটা শর্তযুক্ত ভাবে উনি অ্যালাউ করলেন। অ্যালাউ করলেন কিভাবে? চিকিৎসাও নিতে হবে তাদের, ওই পিজি হসপিটালের ডাক্তারদের, আর বাড়িতে থাকতে হবে,
বিদেশে যেতে পারবেন না। তার অর্থ কি? তার অর্থ তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলা হবে। দেখেন, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহরও তো একটা বিচার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, খোদা তোমার রহমত এই জিয়া পরিবারের উপরে বর্ষিত হয়েছিল বলেই বেগম খালেদা জিয়া বেঁচে গেছে, আর শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। হে খোদা, তুমি না পারো এমন কোন জিনিস নাই, তুমি এটা ইহকালে দেখিয়ে দিয়েছ। তারপরে আমরা তাকে বিদেশে পাঠাবো। কুয়েতের আমির শুনে বললেন যে কোন নর্মাল অ্যাম্বুলেন্স উনি কাতারের আমির বললেন যে কোন নর্মাল অ্যাম্বুলেন্সে যাবে না, ওনাকে আমার যে অ্যাম্বুলেন্সে আমি চড়ি সেই অ্যাম্বুলেন্সে যেতে হবে। আল্লাহর রহমত। আমি বলি, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দার প্রতি আপনার যে কত রহমত, এটা বেগম খালেদা জিয়াকে দিয়ে আমরা বুঝতে পেরেছি, দেখেছি। সেই কাতারের আমির তার নিজের অ্যাম্বুলেন্স পাঠালেন, বেগম খালেদা জিয়া বিদেশে গেলেন, চিকিৎসা নিলেন। আল্লাহর রহমতে মোটামুটি ভাবে এদেশের মানুষের সামনে আইসা দু একটি কথা বলতে পেরেছেন। এমনকি লন্ডনে বসে উনি একটা বক্তব্য রেখেছিলেন, সেখানে বলেছিলেন যে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এত ভালো মানুষ আপনি কোথায় পাবেন? তিনি দেশের মাটি এবং মানুষকে এত ভালোবাসতেন। আর শেষ কথা বলেছিলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এই দলটি ঐক্যবদ্ধ ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত 15 বছর পর্যন্ত ধানের শীষের জন্য মানুষ কান্নাকাটি করছে, ভোট দিতে পারে নাই। সুতরাং সেই সুযোগটি এসেছে আগামী 12 তারিখে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাটি, এই দেশের মাটি, আমার দেশের মাটি, মুলাদির মাটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি। কি বলেন? এই দেশের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, ঠিক না? আমাদের মঙ্গু সাহেব 4 বার এখানে ধানের শীষ নিয়ে এমপি হয়েছেন। এখন তিনি অসুস্থ, তিনি আসতে পারেন না, আমার সাথে কথা হয়। আর সর্বশেষ কথা বলি, এই দেশের মাটি আজকে যিনি 8000 মাইল দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তার ঘাঁটি অর্থাৎ বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ঘাঁটি। আপনারা কি এই যে জিয়া পরিবারের সন্তান, আজকে যদি বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য এই বাংলাদেশের পাড়া দিয়ে যাওয়ার পূর্বে দেখেছি, আর বাংলাদেশের পাড়া দিয়ে প্রথমে বিমানবন্দরে নেমে একটু মাটি তিনি উঠিয়ে পকেটে নিয়েছেন, বলছে যে এই মাটি আমার জন্য খাঁটি। তাকে আপনারা সকলে ভালোবাসেন? একটু বলেন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি দেখেছেন এই যে নিরীহ মানুষ, তারাও আজকে বেগম খালেদা জিয়ার সন্তান, বড় সন্তান, যিনি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মাটিকে ভালোবাসেন, তার জন্য হাত জাগিয়েছে। কিছুক্ষণ পরে আপনার কাছে মোনাজাত করবে এবং আপনার কাছে দোয়া করবে।
কাজে আমি মনে করি এই যারা হাত জাগিয়েছে আপনার এই আমার কথার উপরে ভিত্তি করে, তার মধ্যে অন্তত 2-4 জন মানুষ তো আল্লাহ তাআলা ভালো আছে। আমার মতো তো সবাই গুনাহগার না, নাকি কি বলেন? ভালো আছে না? তাদের উসিলায় আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে যা বিশ্বাস করি, এবং আমি সব সময় মনে করি যে আমার অন্তর নফস যদি ঠিক থাকে তাহলে সে জিনিসের কোনো মৃত্যু নাই। তো কাজেই আপনারা আপনাদের মধ্যে 2-4 জন যারা ভালো আছে তাদের হাতের উসিলায়, এবং এরপরে আমরা যে মোনাজাত করবো আমাদের উসিলায়, বেগম খালেদা যে ইনশাআল্লাহ জান্নাতবাসী হবে, কি বলে, এবং তারেক রহমান যে আশা নিয়ে বাংলাদেশে এসেছেন, মার সাথে তো কথা বলতে পারলেন না, কিন্তু এই দেশের শাসনভার দায়িত্বভার যেন গ্রহণ করতে পারে সেটা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা যদি তাকে একটা করে ভোট ধানের শীষে দেন তাহলে পরেই তিনি সেই দায়িত্ব পেতে পারে ইনশাআল্লাহ, এবং সেটার ভাগিদার এই অঞ্চল। আমার ভালো লাগে এই কারণে যে আমার নিজের এলাকা, এইখান থেকে আমার জন্ম, এইখান থেকে আমার উত্থান, এখান থেকেই আমি আপনাদের সন্তান হিসাবে, আমি আপনাদের রক্ত আর আমার রক্তের সাথে একই রক্ত মিশে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু পরেই মোনাজাতে অংশ নেবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আর আপনাদের 4 বারের এমপি ছিল মোশাররফ হোসেন মঙ্গু, তিনিও আজকে প্রায় মৃত্যু শয্যার মধ্যে আছেন, তার জন্য দোয়া করবেন। আর আমি গুনাহগার বান্দা, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম এই খাওয়ার সময়, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে আপনারা মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং বাকি জীবনে যেন আপনাদের সকলের খেদমত করতে পারি ইনশাআল্লাহ। এখানে বোনেরাও আছেন, এখানে আপনারা জানেন তারেক রহমানের এমন পরিকল্পনা রয়েছে, তিনি কৃষক যাতে সার পায় বিনা পয়সায়, কৃষি উৎপাদন বাড়াতে পারে, তিনি সেই জন্য বিনা পয়সায় কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পারিবারিক কার্ড কোনো মানুষ যাতে না খেয়ে থাকে এই দেশে, সেই জন্য পারিবারিক কার্ডের ব্যবস্থা করেছেন। নারীরা যাতে বিনা পয়সায় অন্তত দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য কার্ডের ব্যবস্থা করেছেন। সেগুলো এখন দেওয়া যাবে না, তার কারণ হলো আমি যেহেতু দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী, আপনারা বলতে পারেন এখন আমার উপরে মাত্র জমিরুদ্দিন সরকার আছেন, তারপরে আমি সিনিয়র আইনজীবী সর্বোচ্চ আদালতের, আমি আইন ভঙ্গ করতে পারি না। সেই জন্য নির্বাচনের কথা আমি খুব বেশি বলতে চাই না, তবে আপনারা যদি আপনাদের বিবেক দিয়ে যদি ধানের শীষের পক্ষে আপনারা কাজ করেন তাহলে আমাদের নেতা ক্ষমতায় যাবে, এবং আপনাদের সন্তান যদি বেঁচে থাকে আপনাদের মাঝে, আপনারা যদি বাঁচিয়ে রাখেন আল্লাহর রহমতে, এই অঞ্চলের মতো এরকম অনুন্নত এলাকা বাংলাদেশে খুব কমই আছে, এখানে অনেক গরিব মানুষ আছে। এই এলাকায় আমি জানি যে 8 ঘন্টা নাকি বিদ্যুৎই থাকে না, তাই না? আমার এমন পরিকল্পনা রয়েছে যে আমাদের চারিদিকে নদী, এমন ভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে 24 ঘন্টা যাতে বিদ্যুৎ থাকে, সেই ব্যবস্থা আমরা করব। শেষ কথা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন।
আমি তরুণদেরকে বলবো, আপনারা যারা বয়স্ক আছে তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আর আপনাদের মধ্যে কোন রকম কোন যুব দল, ছাত্র দল, অঙ্গ সংগঠন, মহিলা দল, সকলকে আমি অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কোন রকম বিভক্তির সৃষ্টি করবেন না। 17 বছর তারেক রহমান এত বড় একটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে। আপনারা এই উপজেলার মাত্র গুটি কয়েক লোক, আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে পারবেন না? তো আমি আশা করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর একটু পরে মোনাজাত হবে, মোনাজাতটা করবেন।